আজ মাঠে যেতে এত দেরি করছো কেন গো? তোমার হাব ভাব দেখে তো মনে হচ্ছে আজ মাঠে যাওয়ার কোনো ইচ্ছেই তোমার নেই। এখন থেকে আমি আর কোনো দিন মাঠে চাষ করতে যাব না। তুমি আর কোনো দিন আমাকে মাঠে যেতে বলবে না বলে দিলাম। এই তুমি কি বলছো? চাষের কাজ না করলে আমাদের সংসারটা কি করে চলবে বলো তো? আজকে তোমার বেগুনের চারা লাগানোর কথা ছিল, চারাগুলো তো শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে গেলে ফেলে দিও। আমি তো তোমাকে বললাম আর কোনো দিন মাঠে চাষ করব না। আমাদের সংসার এবার অন্যভাবে চলবে। তোমার কথা তো আমি কিছু বুঝতেই পারছি না। তুমি কি আমার সাথে মজা করছো? মজা না করে আসল ঘটনাটা কি সেটা একটু বলো না। এখন থেকে আমরা ধনীদের মতো চলাফেরা করব। দুবেলা পান্তা ভাত আর কাঁচা লঙ্কা খেতে হবে না। কালকে থেকে মাঠের মাঝখানে দোতলা বাড়ির কাজ শুরু হবে। তুমি কি জাদুর প্রদীপ হাতে পেয়েছো? তোমার হাবভাব কিন্তু আমার একেবারে ভালো ঠেকছে না, কেমন যেন রহস্যময় লাগছে। পেয়েছি তো বটে, জাদুর প্রদীপের রহস্য তোমাকে আমি পরে বলবো। শোনো, রাজমিস্ত্রির সাথে কথাও বলেছি, অগ্রিম টাকা দেওয়া আছে রাজমিস্ত্রিকে। কালকে সকালে চলে আসবে, বুঝলে ফুলমণি? তুমি রাজরানী হয়ে থাকবে। হ্যাঁ, সবকিছু কেমন যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। ওগো, আমি কি সব সত্যি শুনছি? তুমি স্বপ্ন দেখছো না, আমি সব সত্যি বলছি। কালকে যখন রাজমিস্ত্রি আমাদের বাড়ির কাজ করতে আসবে তখন তুমি বুঝতে পারবে আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি। ঠিক আছে বাবু, তুমি বাড়ির পরিকল্পনা করো, আমি এখন রান্না করব। মহাদেব যে, কোথায় যাচ্ছ এমন তাড়াহুড়ো করে? আমি তোমার বাড়িতে যাব ভেবেছিলাম, যাক তোমার সাথে দেখা হয়ে গেল, যখন আর বাড়িতে যাওয়া লাগবে না। কি? মোড়ল সাহেব, একটু কাজের তাড়া আছে। বাজার থেকে লোহা আর সিমেন্টের দাম জেনে মাঠের দিকে যাচ্ছি। আপনি কি বলতে চাইছেন বলুন? মাঠের দিকে? হঠাৎ ওদিকে কেন? হাতে মনে হচ্ছে বড় কাজ পেয়েছো। আপনি কিছু জানেন না? নিতাই হালদারের মাঠের মাঝখানে দুতলা বাড়ির কাজ শুরু করেছি আজকে সকাল থেকেই। বেশ বড় লোকই ধাঁচে বাড়িটা তৈরি হবে। হ্যাঁ। কি বললে? নিতাই হালদার? যে লোকটা জমিতে চাষ কাজ করে সে আবার দুতলা বাড়ি বানাবে? লোকটা এত টাকা পেলো কোথায়? আমি কিছু করতে গেলে তাই টাকার চিন্তা মাথায় আসে। আমাকে অগ্রিম টাকাও দিয়েছে, বলেছে কাজ যেন 2 মাসের মধ্যে শেষ হয়। টাকা যখন হাতে পেয়েছি তখন কাজটা তো দ্রুত করা উচিত। অগ্রিম টাকা দিয়েছে? কত টাকা? হ্যাঁ, তা মানে অনেক টাকাই দিয়েছে। শুধু তাই না, ভালো মানের ইট, রড আর সিমেন্ট দিয়ে কাজ করবে। হ্যাঁ, বলে মহাদেব কাজ যেন মানে শহরের বাড়ির মতো হয়। হ্যাঁ। নিতাইয়ের তো গত মাসেও বীজ কেনবার টাকা ছিল না। ধানের বীজ কেনবার জন্য আমার কাছ থেকে টাকা ধারও নিয়েছিল। হঠাৎ এত টাকা কোথা থেকে এলো? আমাকে এবারে যেতে হবে মোড়ল সাহেব। 2 মাসের মধ্যে কাজ করতে না পারলে ঠিকঠাক আবার পয়সা পাবো না যে। আমার বাড়িতে কিছু কাজ ছিল, আগে নিতাইয়ের কাজ শেষ করে তারপর আমার কাজে দিও। তুমি 2 মাসের মধ্যে কাজ হাতে দিতে পারবে বলে তো মনে হচ্ছে না। সে আপনি ঠিকই বলেছেন। এখন তবে আসি, পরে আপনার সাথে কথা হবে। শুনেছো আশেপাশে সবাই কি বলছে? নিতাই দাদা নাকি মাঠের মাঝখানে দোতলা বাড়ি বানাচ্ছে। 2 মাসের মধ্যে দোতলা বাড়ি কেমন করে করলো বলো তো? ওরা কি জাদুর খনি পেয়েছে নাকি? শুনেছি মহাদেব নাকি অগ্রিম মোটা টাকা পেয়েছিল ওই বাড়ি বানানোর জন্য। আমি কিছুতেই বুঝতে পারছি না, যাদের ঠিক মতো খাওয়া জুটতো না তারা হঠাৎ এত টাকার মালিক হলো কিভাবে? মনে আছে কয়েক মাস আগেও তো তুমি ওদের খাবার রান্না করে দিয়ে এসেছিলে। মনে থাকবে না আবার? আমার সব মনে আছে। আমার মনে হচ্ছে ব্যাপারটা স্বাভাবিক না। তুমি তো বলেছিলে একদিন নিতাই দাদাকে গভীর জঙ্গল থেকে বের হতে দেখেছিলে। হ্যাঁ, সেদিন ভোরে মাঠে যাচ্ছিলাম, দেখি নিতাই কাঁধে বস্তা নিয়ে জঙ্গল থেকে আসছে। আমাকে দেখেই চমকে উঠেছিল। বলল কাঠ কেটেছে, কিন্তু বস্তাটা কাঠের মতো লাগেনি। তবে কি জঙ্গলে কিছু পেয়েছে নাকি? গুপ্তধন নাকি বলো তো? কে জানে, তবে একটা কথা ঠিক, লোকটার আচরণ পুরো বদলে গেছে। আগে শান্ত সোজা সাপটা ছিল, এখন কথা বলবার ভঙ্গিটাই আলাদা। অহংকার অনেক বেড়ে গেছে।
আমরা কি জঙ্গলে গিয়ে দেখব? আসল সত্যটা কি আমাদের সকলকে জানতে হবে। ঠিক বলেছ, কালকে ভোরে কেউই দেখবার আগেই আমরা জঙ্গলে যাব। জঙ্গলে কি আছে আমাদের দেখতে হবে। ভোরে নয় গো, এখন চলো। ভোর হয়ে গেলে কেউ দেখে ফেলতে পারে। এখন যাওয়াটাই সবচেয়ে নিরাপদ হবে। না না, এত রাতে যাওয়া ঠিক হবে না। তাই মানে কোনো জঙ্গলের মধ্যে তোমরা কি এমন দরকার পড়লো? আমি জঙ্গলের পথ চিনি বটে, তবে এই দিকটায় খুব কম লোক আসে। পথটা একটু বাঁক নিলেই একটা পুরনো ভাঙা মন্দির আছে, তবে সাবধানে হাঁটো, মাটি কাদায় পিচ্ছিল। পুরনো মন্দির পর্যন্ত তুমি আমাদের নিয়ে চলো, তারপর আমরা আমাদের দরকারি জায়গায় চলে যাব। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তবে বেশি ভেতরে যেও না, জায়গাটা ঠিক সুবিধের না। দেখো সামনে ঝোপঝাড়ে ঢাকা একটা ফাঁকা জায়গা, ভাঙা ইট, পুরনো পাথরের টুকরো ছড়িয়ে আছে। ওই যে দেখছো, ওইটা সেই পুরনো মন্দির। আমি আর ভেতরে যাচ্ছি না বাবা, তোমরা সাবধানে থেকো। দেখো গোপাল, এই জায়গাটার মাটি কেমন খোঁড়া হয়েছে দেখো। ঠিকই বলেছ, মনে হচ্ছে কেউ এখানে কিছু লুকিয়েছে। জায়গাটা খুঁড়ে দেখতে হবে। আমি হাত দিয়ে মাটি সরিয়ে দেখি। এই দেখো তো, একটা কাঠের বাক্স দেখা যাচ্ছে। এ কি সত্যি? খুলে দেখো, খুলে দেখো। এ তো সত্যিই গুপ্তধন। তাহলে নিতাই এখান থেকেই সব পেয়েছে। হ্যাঁ, তাই তো বললাম, ব্যাপারটা স্বাভাবিক নয়। কিন্তু এত ধনসম্পদ এখানে এলো কিভাবে? এবার আমাদের এখান থেকে চলে যেতে হবে। বাক্সটা ধরো, এটা গ্রামের মোড়লের হাতে তুলে দেব। কথা বলতে বলতে কারা যায়? আগে লোকজন জঙ্গলে এলে আমার সাথে দেখা না করে তো যেত না। আজকাল কেউ আমার সাথে দেখা করে না। বয়স হয়ে গেলে মানুষের মূল্য থাকে না। বৈরাগী কাকা যে, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। কাকা, আমরা এখানে একটা কাজে এসেছিলাম। কাজটা কি সম্পূর্ণ হয়েছে? যদি না হয় আমি তোমাদের উপকার করতে পারি। জঙ্গলের মধ্যে আমি বসবাস করি তো, তাই জঙ্গলটা আমার খুব আপন। কাকা, আমরা কাজ সম্পূর্ণ করতে পেরেছি। আজকের মতো আমরা আসি, পরে দরকার পড়লে তোমাকে জানাবো। রে ও গোপাল, এত সকালে আমার বাড়িতে? মুখখানা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে, কি হয়েছে কি? মোড়ল সাহেব, খুব জরুরি কথা আছে, ভেতরে গিয়ে বললে ভালো হয়। তাই নাকি? আচ্ছা এসো এসো, বারান্দাতেই বলো। এখানে কেউ নেই, এখানে উঠে এসো। আরে ওটা কি তোমার হাতে? দেখে তো বেশ পুরনো জিনিস বলে মনে হচ্ছে। এই জিনিসটাই সব রহস্যের উত্তর হতে পারে মোড়ল সাহেব। আজকে ভোরে আমি আর সরস্বতী জঙ্গলে গেছিলাম। কানা বটুক পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল ভাঙা পুরনো মন্দির পর্যন্ত। জঙ্গলে? ওই দিকটায় তো কেউ যায় না। তারপর? মন্দিরের পেছনে এক জায়গার মাটি আলগা দেখলাম। মনে হলো কেউ যেন খুঁড়ে আবার চাপা দিয়েছে। সন্দেহ হলো, হাত দিয়ে মাটি সরাতেই এই কাঠের বাক্সটা বেরিয়ে এলো। তার মানে? খুলে দেখি ভেতরে পুরনো সোনার গয়না, রূপোর মোহর আর কিছু দামি পাথর, একেবারে গুপ্তধনের মতো। এ যে সত্যি ধনসম্পদ। তাহলে কি নিতাই হালদার এখান থেকেই টাকা পেয়েছে? আমার তো তাই মনে হয়। কয়েক মাস আগে আমি নিজে দেখেছি, ভোরে নিতাই জঙ্গল থেকে বস্তা কাঁধে নিয়ে বের হচ্ছিল। আমাকে দেখে অস্বস্তি হয়েছিল ওর। বলেছিল কাঠ কেটেছে, কিন্তু বস্তাটা কাঠের মতো লাগেনি। নিতাই 2 মাস আগে আমার কাছে ধানের বীজ কেনবার জন্য টাকা চাইতে এসেছিল। হঠাৎ করে টাকার মালিক হয়ে গেল। তারপর 2 মাসে মাঠের মাঝখানে দোতলা বাড়ি, সব মিলিয়ে বিষয়টা পরিষ্কার হচ্ছে। কিন্তু এত ধনসম্পদ জঙ্গলের মধ্যে কেমন করে গেল? আমরা বাক্সটা নিজের কাছে রাখিনি। ভাবলাম গ্রামের মোড়ল মানুষ হিসেবে আপনাকেই জানানো উচিত। এটা গ্রামের সম্পদ হতে পারে, হয়তো বহু বছরের পুরনো লোকানো ধন। তুমি ঠিকই আন্দাজ করেছো গোপাল। এমন জিনিস লুকিয়ে রাখা পাপ। যদি নিতাই সত্যি চুরি করে নিয়ে থাকে তবে সেটা অপরাধ। আর যদি ওই ধন কারোর পুরনো সম্পদ হয় তাহলে সত্যটা বের করতে হবে। আপনি কি নিতাইকে ডেকে জিজ্ঞেস করবেন? হ্যাঁ,
তবে হুট করে নয়, আগে আমাকে একটু ভাবতে দাও, তারপর একটা ব্যবস্থা করব। ঠিক আছে মোড়ল সাহেব, এই বাক্স আপনার কাছে রেখে যাচ্ছি, আপনার যা ভালো মনে হয় তাই করবেন। এই নাও আর একটু মাংস দিই। আজ রান্নাটা কিন্তু বেশ করেছি, ইলিশ মাছ আর খাসির মাংস। খেয়ে বলো তো কেমন হয়েছে। দাও দাও, আজকাল তো আমাদের ঘরে অভাব বলে তেমন কিছু নেই। মনে হচ্ছে এই রাজ্যের আমি রাজা আর তুমি রানী। তুমি না বলেছিলে আমাকে রাজরানী করে রাখবে? এখন তো সত্যিই তাই মনে হচ্ছে। এই দোতলা বাড়ি, নতুন আসবাব, ঘরে কত কিছু। আগে তো দুবেলা পান্তা ভাত জুটলেও খুশি হতাম। সেই দিন গেছে ফুলমণি, এখন আমরা আর গরিব নই। দেখো গ্রামের লোকজন আমাদের দেখে কেমন হিংসে করে, বুঝলে? ওদের হিংসে দেখলে আমার তো বেশ ভালো লাগে। ঠিকই বলেছ, আশেপাশের লোকজন আমাদের নিয়ে কেমন ফিসফাস করে। লোকজনের ফিসফাস শুনতে আমার একদম ভালো লাগে না। লোকের কথা কানে নেবে না, হ্যাঁ? হিংসা হচ্ছে বলি ওরা এসব বলে। মানুষ যখন হঠাৎ উন্নতি করে তখন লোকে মানতে পারে না। তা ঠিক, তবে মাঝে মাঝে কিন্তু আমার ভয়ও করে। এত দ্রুত সবকিছু বদলে গেল। তুমি হঠাৎ চাষ ছেড়ে দিলে, তারপর এই বাড়ি। মাঝে মাঝে মনে হয় আমরা যেন কোনো স্বপ্নের মধ্যে আছি। ভয় পাওয়ার কিছু নেই। দরকার হলে আমরা দূরে কোথাও আর একটা বাড়ি বানাবো। আমাদের তো এখন টাকার অভাব নেই। সেটাই ভালো হয়, তাহলে লোকজনের হাত থেকে আমরা রেহাই পাবো। শোনো, খাওয়ার সময় বেশি কথা বললে হয় না। তুমি আমাকে আরেক টুকরো মাংস দাও তো, মাংস খেতে দারুণ হয়েছে। হ্যাঁ, আজকাল তো মাংস ছাড়া মুখে মাছ তুলতে ইচ্ছেই করে না। কি করব বলো, অভ্যাস হয়ে গেছে যে। আরে ফুলমণি দিদি, এত সকাল সকাল এসো এসো, বসো বসো। আজকাল তো আমাদের বাড়িতে একবারও আসো না। মানুষ বড়লোক হয়ে গেলে আশেপাশের লোকজনকে ভুলে যায়। বর্ষার সময় কই গো, আমাদের এখন কত কাজ জানো তো। নতুন বাড়ি, নতুন লোকজন, অতিথি আসা যাওয়া লেগেই রয়েছে। অনেকদিন তো আসিনি, তাই ভাবলাম একটু ঘুরে যাই। ভালোই তো, তোমাদের বাড়ি এখন গ্রামে দেখার মতো হয়েছে। সবাই তো বলছে বেশ সুন্দর হয়েছে। শুধু সুন্দর বললে কম বলা হবে। শহরের দোতলা বাড়ির মতো হয়েছে। মহাদেব কাজটা খুব ভালো করেছে। তোমাকে না আর আগের মতো লাগে না। তুমি আগে কত সহজ সরল ছিলে। তোমার সাথে দুটো মনের কথা বলে শান্তি পেতাম। এখন আর মনের কথা বলার লোকজন নেই গো। কি বলতে চাও সরস্বতী? আমি বদলে গেছি? হাতে যদি অনেক টাকা পয়সা হয়, তাহলে তো বদলে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। সেটাই তো দেখছি দিদি, তুমি কত বদলে গেছো। আগে তো তোমাদের ঠিক মতো খাওয়া দাওয়ারই জুটতো না। আমি বাপু পুরনো কথা মনে করতে চাই না। সে যাকগে, তোমাকে একটা কথা বলতে এসেছি। তুমি সুযোগ পেলে আমাদের বাড়িতে একবার যেও। আমার পুরনো শাড়িগুলো তোমাকে দিয়ে দেব। আমার শাড়ি লাগবে না, যা আছে তাতেই আমার চলে যায়। লাগবে না বললে কি হয়? তুমি যে শাড়ি পরে আছো, তার চেয়ে আমার পুরনো শাড়িগুলো আরো সুন্দর। তোমার ভালোর জন্যই বলছি। আচ্ছা, ভেবে দেখবো। আমি এখন গেলাম, মনে করে শাড়িগুলো নিতে এসো। কে ওখানে? এই ভাঙা মন্দিরের পাশে এখন আর কেউ আসে না। আরে বৈরাগী কাকা তুমি? আমি একটু খোঁজ নিতে এসেছি। কিছুদিন আগে এখান থেকে একটা গুপ্তধনের বাক্স পাওয়া গেছে। ব্যাপারটা নিয়ে চিন্তায় আছি। গুপ্তধনের আসল মালিক কে? শুনেছি। অনেকদিন ধরেই লক্ষ্য করছি কেউ না কেউ রাতে এখানে আসে। মাটি খোঁড়াচ্ছিল। আসল মালিকের কাছে এই গুপ্তধন হস্তান্তর হওয়া দরকার। কাকা তুমি কিছু জানো এই বিষয়ে? জানি বাপু, সব জানি। আজকাল লুকিয়ে লাভ নেই। প্রায় 30 বছর আগে তোমার বাবা নিজ হাতে এই মন্দিরের পেছনে ধন সম্পদ লুকিয়ে রেখেছিলেন। আমার বাবা? কিন্তু কেন? তখন এলাকায় ডাকাতের খুব উৎপাত ছিল। রাতের পর রাত লুটপাট চলতো। তোমার বাবা ডাকাতের ভয়ে সব সম্পদ এখানে লুকিয়ে রেখেছিল। কিন্তু 2 বছর পর হঠাৎ অসুখে মারা গেলেন, আর কাউকে কিছু বলবার সুযোগ পাননি। বাবা কখনো এ কথা বলেননি। আমি কিছুতেই জানতাম না। বলবেন বলবেন করেও বলতে পারেননি। আমায় একদিন ইঙ্গিত দিয়েছিলেন,
কিন্তু সঠিক জায়গাটা বলেননি, শুধু বলেছিলেন সময় হলে সব জানবে। তারপর থেকে বিষয়টা চাপাই রয়ে গেল। তাহলে এতদিন এই ধন এখানেই ছিল? হ্যাঁ, তবে কিছুদিন আগে দেখলাম মাটি খোঁড়া। বুঝলাম কেউ খুঁজে পেয়েছে। শুনেছি নিতাই হালদার হঠাৎ অনেক টাকার মালিক হয়েছে, মাঠের মাঝখানে দোতলা বাড়ি তুলেছে। তাহলে সব পরিষ্কার, নিতাই হয়তো ঘটনাচক্রে জায়গাটা খুঁড়ে সম্পদের সন্ধান পেয়েছে, কিন্তু সে কাউকে না জানিয়ে নিজের করে নিয়েছে। লোভ মানুষকে অন্ধ করে দেয় বাবু। হয়তো সে ভেবেছে এটা কারোর নয়, এ সম্পদ সব তোমার, তুমি এখান থেকে নিয়ে যাও। সত্যি জানতে পেরে খুবই ভালো লাগছে। খুব দ্রুত এই সম্পদ এখান থেকে সরিয়ে নেবার ব্যবস্থা করব। আর একটু মাটি সরালেই বাকিটা বেরিয়ে আসবে। আজকে সব নিয়ে যাব। এতদিনে সবাই বুঝে গেছে আমি এই জায়গা থেকে ধন সম্পদ পেয়েছি। মোড়ল সাহেব জানলে তো রক্ষে থাকবে না। এত রাতে একা একা কি করছো নিতাইদা? কে ওখানে? ভয় পেও না নিতাই, আমরা মানুষই, তোমার মতো চোর নয়। মোড়ল সাহেব আপনি? আমি 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 জঙ্গলে কাঠ কোড়াতে এসেছি। কাঠ খুঁজতে কোদাল দিয়ে মাটি খোঁড়া লাগে নাকি? আর বস্তা নিয়ে এসেছো কেন? বস্তার মধ্যে কি আছে দেখি? তোমার বস্তার মধ্যে ধন সম্পদ। তুমি তাহলে এখান থেকে চুরি করে এত বড় লোক হয়েছো? হ্যাঁ হয়েছি, তাতে আপনার কি? এই সম্পদ তো কারোর ব্যক্তিগত না। ঘটনাচক্রে মাটি খুঁড়তে গিয়ে সম্পদ পেরিয়েছে, তারপর এখান থেকে সম্পদ আমি সরিয়ে আজকে বড় লোক হয়েছি। গ্রামের কাউকে না জানিয়ে নিজের করে নেওয়া কি ঠিক? তুমি কি জানো এই সম্পদের মালিক আমি? মোড়ল সাহেব আপনি মিথ্যে কথা বলবেন না। এই সম্পদ আপনার, তার কি প্রমাণ আছে? প্রমাণ আছে। এই গ্রামের বয়স্ক লোকজন সবাই জানে এ সম্পদ আমার। তুই এখান থেকে আর একটা সম্পদও সরাতে পারবি না। নিতাইদা, বেশি লোভ করা ভালো নয়। অন্যের ধন সম্পদ নিয়ে তোমরা ধনী হয়েছ, তোমাদের অনেক অহংকার বেড়ে গেছে। গোপাল, তুমি কিন্তু আমার সাথে বাজে ব্যবহার করছো। আমি তোমাকে ছাড়বো না বলে দিলুম। তোমার এমন ব্যবহারের জন্য সবার কাছে খারাপ হয়ে গেছো। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ঠিক আছে আমি যাচ্ছি, তবে তোমাদের আমি দেখে ছাড়বো। হ্যাঁ, দেখেছিস বটুক, কত বছরে লুকোনো ধন অবশেষে নিজের জায়গায় ফিরল। ঠিকই বলেছ, আমি তো ভাবতেই পারিনি এত বড় ঘটনা ঘটবে। মোড়ল সাহেব যে এত বড় মনের মানুষ তাই এবার বুঝলাম। নিজের সম্পদ ফিরে পেয়েও নিজের জন্য কিছু রাখলো না। হ্যাঁ, মানুষ বড় হয় টাকায় না রে, বড় হয় মনের দিক দিয়ে। হরে কৃষ্ণ তার বাবার রেখে যাওয়া ধন ফিরে পেয়ে প্রথমে কি করলো জানিস? গ্রামের কাঁচা রাস্তা পাকা করবার ব্যবস্থা করলো। যে রাস্তায় বর্ষায় হাঁটু পর্যন্ত কাদা হতো, এখন সেখানে ইট বসানো হচ্ছে। হ্যাঁ, কালকেই দেখলাম কাজ শুরু হয়েছে। আর শুনেছি স্কুলের ছাদটাও মেরামত হবে। বাচ্চারা এবার ওই স্কুলে শান্তিতে পড়াশোনা করতে পারবে। বৃষ্টির দিনে আর ভিজে ভিজে পড়াশোনা করতে হবে না। শুধু তাই না, গ্রামের অসহায় মানুষদের মধ্যে ধন সম্পদের একটা বড় অংশ বিলিয়ে দিয়েছে। নিতাইয়ের হাত থেকে ধন সম্পদ রক্ষা পেয়েছে, এটাই অনেক। নইলে বদমাসটা সব একাই উপভোগ করত। লোভ মানুষকে অন্ধ করে দেয়। নিতাইয়ের অবস্থাও ঠিক তেমনটাই হয়েছে। এবার যদি ওদের অহংকারটা কমে, অহংকারের জন্য তো মাটিতে পা পড়তো না। রোজ রোজ মাছ মাংস খাওয়া বার হয়ে যাবে। অহংকার বেশি দিন টেকে না। টাকার জোরে মানুষকে ছোট করলে শেষমেশ নিজেরই লজ্জা পেতে হয়। তবে আমি চাই নিতাই ভুল বুঝতে পেরে আবার আগের মতো পরিশ্রম করুক। তুমি ঠিকই বলেছ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তবে মোড়ল সাহেব আমাদের গ্রামের জন্য গর্ব, এটা সবাইকে মানতেই হবে। সব তোমার জন্য হয়েছে। আমি তো প্রথম থেকেই বলেছিলাম বেশি লোভ করো না। এখন দেখো কি অবস্থা। আমার জন্য? তুমি কি কম উস্কানি দিয়েছিলে? বলনি লোকজনের হিংসে দেখে ভালো লাগে না? এখন সেই লোকজনই আমাদের দেখে হাসছে। হ্যাঁ, আমি কি জানতাম নাকি মোড়ল এমন করে সব নিয়ে নেবে? নিজের সম্পত্তি সব গ্রামে বিলিয়ে দিয়েছে, লোকের কাছে ভালো হওয়ার চেষ্টা করছে, বুঝলে? গোপাল না থাকলে সে কিছুই জানতে পারতো না। ওই গোপালই সব নষ্টের মূল।
এমন রাগ ওই গোপালের উপর হচ্ছে, মনে হচ্ছে হাতের কাছে পেলে শেষ করে দেব। হ্যাঁ, গোপাল আর তার বউ সরস্বতী, মুখে ভালো কথা ভিতরে বিষ। আমাদের পিঠে একেবারে ছুরি মারলো। আমি ওদের ছাড়বো না। আমার ঘরের সুখ কেড়ে নিয়েছে। মাছ মাংস খাওয়া আমাদের আর জুটবে না গো। মাছ মাংস খেয়ে এমন অবস্থা হয়ে গেছে, এখন আর অন্য কিছু মুখে রোচে না। প্রথমবার যদি মন্দির থেকে সব ধনসম্পদ তুলে আনতে পারতাম, তাহলে কেউ কিচ্ছু করতে পারতো না, কিচ্ছু না। আগে যা এনেছিলে তার কিছুই কি তোমার কাছে নেই? একেবারে হাত শূন্য হয়ে গেলে তোমাকে তো আবার সেই মাঠে চাষবাস করতে হবে। কিছু তো আছে, সব শেষ করিনি। তবে শেষ হতে আর কতদিন? তুমি রান্না করো, গোপালের বাড়ি যাই। ওকে আজকে আমি যা করবো না, আমার সব শেষ করে দিয়েছে বেটা। কি রে নিতাই, সকাল সকাল এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? মোড়ল সাহেব, আমাদের আর কি বলবার আছে? যা হওয়ার হয়েছে, আমরা ভুল করেছি, লোভে পড়ে অন্যায় করেছি। আমরা ভেবেছিলাম হঠাৎ পাওয়া ধন আমাদের ভাগ্য বদলে দিয়েছে, কিন্তু এখন বুঝছি অন্যের সম্পদ নিজের করে নেওয়া ঠিক নয়। তোরা ভুল করেছিস, সেটা স্বীকার করেছিস, সেটাই বড় কথা। মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল বুঝে না ফিরলে সে আর মানুষ থাকে না। আপনি চাইলে আমাদের এই বাড়ি থেকেও বের করে দিতে পারেন। এ বাড়ি তো এই ধন দিয়েই তৈরি। না নিতাই, আমি তোর বাড়ি নেব না, এই বাড়ি তোদেরই থাকবে। কি বলছেন আপনি? আপনার মন এত বড়? আমি আমার বাবার রেখে যাওয়া সম্পদ ফিরে পেয়েছি। সেই সম্পদ গ্রামের কাজে লাগিয়েছি। রাস্তা পাকা হচ্ছে, স্কুলের ছাদ মেরামত হচ্ছে, গরিব মানুষ সাহায্য পাচ্ছে। বাবার সম্পত্তির এই বাড়িটা এখন থেকে তোদের। কিন্তু আমাদের কাছে তো কিছু টাকা রয়ে গেছে, সব শেষ হয়নি এখনো। টাকাগুলো ফেরত দিতে চাই। সে টাকাটা দিয়ে ব্যবসা শুরু কর, ছোটখাটো দোকান দে, পরিশ্রম করে উপার্জনের মধ্যে অনেক সম্মান, বুঝলি? আমরা সত্যিই বদলে যাব মোড়ল সাহেব। অহংকার আমাদের অন্ধ করে দিয়েছিল। আজ বুঝেছি টাকার জোরে মানুষ বড় হয় না। মনে রাখিস, আবার যদি কোনো অন্যায় করিস আমি কিন্তু ছাড়ব না। তখন আইন মতো ব্যবস্থা হবে। আর কখনো এমন করব না। গোপালের কাছেও ক্ষমা চাইবো। তোদের কথা শুনে ভালো লাগলো। এখন আমি আসি, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবি।